হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সরকারি চাকরি বিভিন্ন রকম পরীক্ষাগুলো বেরোচ্ছে, তার জন্য তোমরা নিজেরা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিচ্ছ। এনিওয়ে, আজকে যে টপিকের জন্য আমরা সামনে আসলাম সেটি হচ্ছে সবচেয়ে বড় খবর ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ইতিহাস, মাইথোলজি এবং আগামী প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। ভারতবর্ষের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং তার শুভ উদ্বোধন কিছুদিন আগেই হয়েছে। খুব দ্রুত আমরা দেখে নেব যে রাম মন্দির সম্পর্কিত যে জিকেগুলো আমাদের জানতে হবে সেইগুলো কি। চলো দেখে নিই। রাম মন্দিরের প্রধান স্থপতিকারের নাম কি? মূলত তিনজনের নাম পাওয়া যাবে: চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। তিনজনের নাম কি বললাম? চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। মন্দিরটির নকশা করার জন্য যে উপদেষ্টা কমিটি ছিল সেখান থেকে কোন কোন প্রতিষ্ঠানের ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলোর নাম কি কি? ডিজাইনার উপদেষ্টা কমিটির মধ্যে ছিল আইআইটি গুয়াহাটি, আইআইটি বোম্বে, এনআইটি সুরাত, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড়কি, ন্যাশনাল জিও রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স। অর্থাৎ এই সব প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটির লোকজন তারা মন্দিরটির নকশার জন্য উপদেশ দিয়েছেন। নির্মাণ সংস্থা অর্থাৎ মন্দিরটি বানিয়েছেন কে? মন্দিরটি বানিয়েছেন কে? লারসেন অ্যান্ড ট্রুবো কোম্পানি, যাকে আমরা পপুলারলি জেনে থাকি L&T কোম্পানি বলে, তারা মন্দিরটির জন্য কিন্তু তৈরি করেছেন সেই সংস্থাটি। ম্যানেজমেন্ট কমিটি কি? টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যাকে আমরা ছোট করে বলতে পারি TCEL। ভাস্কর, মূল যে আমাদের এই মন্দির তৈরি হয়েছে এবং এখানে এই যে আমাদের রাম লালার যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, অর্থাৎ বাচ্চা শিশু রামের, ভগবান রামচন্দ্রের যে শিশু মূর্তি নকশা করা হয়েছে তার মূর্তি প্রতিষ্ঠা করেছেন কে? মূলত ইম্পর্টেন্ট যে নামটা বারবার করে খবরে ঘুরছে এবং তোমরা জানো, ভারতবর্ষে শুধু রাম মন্দির বা ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করেননি, তৈরি করেননি, ইনি কিন্তু আরও অন্যান্য ভারতবর্ষে আরও বিখ্যাত বেশ কিছু মূর্তি তিনি তৈরি করেছেন। তো এই মূর্তিকারক বা ভাস্করের নাম কি? অরুণ যোগীরাজ। তিনি মাইসর থেকে অরুণ যোগীরাজ পেশায় একজন তিনি মূর্তিকারক, কিন্তু তিনি MBA পাশ করার একজন ভদ্রলোক। কিন্তু অরুণ যোগীরাজ মহীশূরের তিনি প্রধান নকশা করেছেন। এছাড়াও তার সহযোগী হিসাবে ছিল গণেশ ভট্ট এবং সত্যনারায়ণ পাণ্ডে। কি বললাম? তিনজনের নাম অরুণ যোগীরাজ, গণেশ ভট্ট, সত্যনারায়ণ পাণ্ডে, যারা মূর্তিটি বানাচ্ছেন। আর যদি বলা হয় প্রধান স্থপতি, মন্দিরটার স্থপতি কারা ছিল, কারা বানিয়েছে মন্দির, তাহলে হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। তাহলে এই মন্দিরটি যে এখন আমাদের ঐতিহাসিকভাবে খুবই ইম্পর্টেন্ট এবং আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষের রাজনীতির জন্য, ভারতবর্ষের কালচারের জন্য মিশে রয়েছে, এই এত বড় একটা ইম্পর্টেন্ট খবর। তো এই মন্দিরটির এলাকা কতখানি? 70 একর জায়গা, যার মধ্যে প্রায় 70% এলাকাই কিন্তু সবুজ অঞ্চলে পরিপূর্ণ, যার মধ্যে পার্টিকুলার এই মন্দিরটি রয়েছে 2.77 একর জায়গা নিয়ে। এবং মন্দিরের যদি আমরা ডাইমেনশন দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো মন্দিরটির দৈর্ঘ্য মানে লম্বায় কতখানি? 380 ফুট। মন্দিরটির দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট এবং এই অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 380 ফুট, আর প্রস্থ হচ্ছে 250 ফুট। ঠিক আছে? আর উচ্চতা, হাইট কতখানি? হাইট হচ্ছে 161 ফুট। তাহলে মোটামুটি মন্দিরের ডাইমেনশন জেনে গেল। এবার তোমরা যদি বলা হয় যে মন্দিরটা, আমরা জানো যারা আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করছে সিভিল সার্ভিসের জন্য, তাদের একটা কোশ্চেন আসে যে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য যে মন্দিরগুলো রয়েছে, উত্তর ভারতের মন্দির, দক্ষিণ ভারতের মন্দির বা মধ্য ভারতের মন্দিরগুলোর কিন্তু বিভিন্ন রাজত্ব কালে যে মন্দিরগুলো তৈরি হয়েছিল বা মসজিদ তৈরি হয়েছে, তাদের কিন্তু আর্ট ফর্ম ডিফারেন্ট রয়েছে। যেমন বাংলায় আটচালা মন্দির খুব বিখ্যাত, ঠিক একই রকমভাবে এই মন্দিরটির যে নকশা করা হয়েছে সেই নকশাটা কোন শিল্পকলার মাধ্যমে করা হয়েছে? তাহলে মনে রাখবে এটি ভারতীয় নাগর শিল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে এই নকশাটা কীরকম নকশা?
নাগর শৈলী। যারা যারা আর্ট অ্যান্ড কালচারের জন্য পড়াশোনা করছো বা যারা যারা ডাব্লিউবিসিএস পড়ছো বা ইউপিএসসির জন্য পড়ছো, তারা তোমরা জানোই যে নাগর শিল্পটা কি এবং দক্ষিণী দ্রাবিড়িয়ান শিল্প কি তোমরা জানোই। অর্থাৎ ভারতবর্ষের এই নাগারা যাকে বলি আমরা, নাগারা যে আর্ট অ্যান্ড কালচার তার মধ্যেই পড়ে যাচ্ছে এই বর্তমানে শ্রী রামচন্দ্রের রাম মন্দির। ঠিক আছে, আর্কিটেকচারাল হাইলাইটস কি আছে, মানে স্থাপত্য যে করা হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি আছে। মন্দিরটির মেঝে হচ্ছে 3 তলা, অর্থাৎ এই যে লেয়ার যদি দেখি তাহলে মেঝেটাই হচ্ছে 3টে লেয়ারে রয়েছে এবং 392টা পিলার রয়েছে, 392টা পিলার রয়েছে আর 44টি দরজা রয়েছে। তাহলে 3 তলা মেঝে, শানটা 3 তলা শান মেঝে, 392টা পিলার রয়েছে, 44টি দরজা রয়েছে। এবার যদি আমরা এক ঝলকে দেখে নিই যে এখানে মন্দিরে যে আধুনিক মানে নতুন করে তৈরি করা হলো এই মন্দিরটা, তো সেখানে কি কি ফ্যাসিলিটি রাখা হয়েছে যদি আমরা ফ্যাসিলিটিগুলো দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো 1 নম্বর যেখানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে, জল শোধনাগার রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, কারণ স্বাভাবিকভাবে এত ভক্তবৃন্দ যাবে তো সুতরাং তার জন্য ফায়ার যদি বিপদে পড়ে যায় তার জন্য ফায়ার সার্ভিস রয়েছে, স্বাধীন পাওয়ার প্লান্ট রয়েছে, পাওয়ার স্টেশন রয়েছে ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য, এবং যারা পিলগ্রিমেজ যারা তীর্থযাত্রী যাবে তাদের চিকিৎসার সুবিধা রয়েছে এবং লকার সিস্টেম, কারণ অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দ যাবে তাদের জন্য লকার সিস্টেম রয়েছে। এবং এই তীর্থযাত্রীদের সুবিধার জন্য যে কেন্দ্র করা হয়েছে সেইটা কিন্তু প্রায় 2500 তীর্থযাত্রী একবারে এই সুবিধাটা পেয়ে থাকতে পারবে। 2500 বলছি, 25,000 তীর্থযাত্রী এই সুবিধাটা পেয়ে থাকতে পারবে। এছাড়াও এত লোকের সমাগম যদি হয় তাহলে অবশ্যই স্নানাগার দরকার, ওয়াশরুম দরকার, ওয়াশ বেসিন দরকার, এছাড়াও খোলা ট্যাপ বিভিন্ন রকমভাবে জল সংগ্রহের জন্য বা সাধারণভাবে মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু করে দেওয়া আছে। এছাড়াও মন্দিরের কাঠামোর ওপর ভিত্তি করে 200টি KL লাইট অ্যারেস্টার স্থাপন করা হয়, যাতে মন্দিরটার আশপাশ দিয়ে শুধু লাইটে নয়, মন্দিরে যদি কোনো বিপদ না হয় তার জন্য কিন্তু একটা সিকিউরিটির জন্য লাইটের ব্যবস্থা করা আছে, যাতে রক্ষা করা যেতে পারে বা সিকিউরিটিকে মানে ঠিকঠাক করা যেতে পারে। দেখতেই পাচ্ছ আলো কিরকম ভাবে নকশা করা আছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু মানে প্রাণবন্ত করা হয়েছে আর কি। প্রভু রামচন্দ্র এবং রামায়ণ সম্পর্কিত বিভিন্ন নিদর্শন প্রদর্শন করার জন্য জাদুঘর রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে মন্দিরে সবসময় কিন্তু জাদুঘর বা মিউজিয়াম দেখতে পাওয়া যায় না, সচরাচর দেখতে পাওয়া যায় না, ভারতবর্ষের বেশ কিছু মন্দিরে দেখতে পাওয়া যায়। এই যে নতুন নবগঠিত যে রাম মন্দির হয়েছে সেখানে কিন্তু জাদুঘর রয়েছে, যেখানে প্রভু রামচন্দ্র এবং রামায়ণের বিভিন্ন ঘটনাবলীকে প্রেজেন্ট করা হয়েছে বা করা হয়। শুধু একটি ধর্মীয় কেন্দ্রের চেয়েও বেশি রাম মন্দিরকে একটি সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র হিসাবে কল্পনা করা হয়েছে। এটা যে শুধুমাত্র হিন্দু ধর্মের একটা কেন্দ্র বানানোর জন্য করা হয় তা কিন্তু নয়। আমাদের ভারতবর্ষের সনাতনী ধর্মের যে কালচার, ভারতীয় যে কালচার, ভারতীয় যে শিক্ষা দীক্ষার যে পাঠ, যেভাবে পুরাতন ধর্ম অনুযায়ী আমাদের যে পড়াশোনা করে এসেছি, শুধু ধর্ম নয়, আমাদের শিক্ষার যে কালচার সেটাকেও কিন্তু ইন্টারপ্রেট করা হচ্ছে এই মন্দিরের মাধ্যমে এবং সেই জাদুঘরের মাধ্যমে। এছাড়াও যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা দেখে নিই তাহলে সেটি কি, মন্দিরের ঠিক নিচে মাটির প্রায় 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল স্থাপন করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, মন্দিরের ঠিক নিচে 2000 ফুট নিচে কিন্তু একটি টাইম ক্যাপসুল নির্ধারণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে এবং ক্যাপসুলটিতে রাম মন্দির, ভগবান রামচন্দ্র এবং অযোধ্যা সম্পর্কিত বহু তথ্য, প্রাসঙ্গিক তথ্যগুলোকে তামার প্লেটে খোদাই করে রাখা হয়েছে। এই টাইম ক্যাপসুল উদ্দেশ্য হলো কি করে করা হয়েছে, মন্দিরের পরিচয় যাতে সময়ের সাথে সাথে অক্ষত থাকে। অর্থাৎ মন্দিরটি কেন তৈরি করা হয়েছিল আদিমকালে, যদিও বিতর্ক রয়েছে বাবরি মসজিদ নিয়ে এবং রাম মন্দির নিয়ে, কিন্তু মন্দিরের যে প্রমাণ ছিল সেটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং মন্দির আগাগোড়াই ছিল এবং পরবর্তীকালেও থাকবে, আজকের পরও কয়েক লক্ষ বছর ধরে থাকবে। এই মন্দিরে যাতে মানুষজন ভুলে না যায় সেই স্মৃতি রক্ষা করার জন্যই কিন্তু টাইম ক্যাপসুল তৈরি করা হয়েছে। মন্দিরটি একটি ভূমিকম্প প্রতিরোধী কাঠামো, অর্থাৎ এইখানে সচরাচরভাবে আমার কিন্তু ভূমিকম্প যাতে অ্যাটাক না করে তার জন্যই বানানো হয়েছে এবং মোটামুটি যে স্ট্রাকচারে বানানো হয়েছে মানে 2500 বছর টিকে থাকতে পারবে, কোনো অক্ষত থাকবে, মন্দিরটি ধ্বংস হয়ে যাবে না, মানে এতটাই কঠিনভাবে ঠিকঠাক করে বানানো হয়েছে। তাহলে নিশ্চয়ই রক সিস্টেম ভালো ছিল মন্দিরটা বানানোর জন্য। তাহলে কি ব্যবহার করা হয়েছে, গণ্ডকী নদী, তো
তোমরা জানো নেপাল থেকে যে মূল যে গন্ডক রিভার আমরা বলি ভারতবর্ষের, তো সেই গন্ডকী নদী থেকে, যেটা নেপালের অরিজিনাল নদীর অরিজিন আর কি, সেই গন্ডকী রিভার থেকে আনা হয়েছে প্রায় 60 মিলিয়ন বছরের পুরনো শালিগ্রাম শিলা। 60 মিলিয়ন বছরের পুরনো শালিগ্রাম শিলা দিয়ে তৈরি করা হয়েছে। তারপর যদি বলা হয় রাম মন্দিরের জন্য কোন শিলা ব্যবহার করা যায়, তুমি কি বলবে? শালিগ্রাম শিলা। এবার বুঝতে পারছো সেটা হিমালয়ের পার্ট, সুতরাং এটা প্রাচীন পাললিক শিলা বলতে পারো। এখানে মন্দিরে তোমরা জানো মন্দির ঢোকার সময় আমরা প্রত্যেকেই ঘন্টার একটা প্রচলন আছে। তো এই ঘন্টা বা যাকে বেল বলে হয়, সেই ঘন্টাটি অষ্ট ধাতু দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ সোনা, রূপা, তামা, দস্তা, সীসা, টিন, লোহা এবং বুধ, এই সমস্ত রকম অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে এই ঘন্টাটি। এবং এই ঘন্টার, এই অষ্টধাতুর যে ঘন্টাটি, তার ওজন প্রায় 2100 কেজি। বুঝতে পারছো কতখানি ভারী ঘন্টা। আর ঘন্টার আওয়াজ, এত যদি বড় ঘন্টা হয়, ভারী ঘন্টা হয়, তাহলে তার আওয়াজ কত দূর পর্যন্ত যাবে? 15 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যাবে এই ঘন্টার আওয়াজ। সুতরাং আমাদের গর্বের মন্দির যে প্রতিষ্ঠা হলো, সমস্ত হিন্দু লোকজন যে আমরা প্রভু রামচন্দ্রের যে স্মরণ করেছি আগাগোড়া এবং স্মরণ করছি, বা তাবর ভারতবাসী হিসাবে, তামাম ভারতবাসী হিসাবে, সে তুমি যে ধর্মের লোকই হও না কেন, ভারতবর্ষের সংস্কৃতির কালচার হিসাবে আরেকটি যে সংযোজন এসছে, যেটা নতুনভাবে তৈরি করা, সংযোজন এসছে নয়, এটি তো আগাগোড়াই ছিল বলে দাবি করা হয়েছে এবং প্রণীত হয়েছে সুপ্রিম কোর্টে। সুতরাং নতুন যে সংযোজন হলো, রাম মন্দির নবপ্রতিষ্ঠা হলো, সেই নবপ্রতিষ্ঠিত রাম মন্দিরটি কিন্তু তার ডিটেলগুলো এক ঝলকে তোমাকে দেখতে যেতেই হবে। সুতরাং এই পয়েন্টগুলোকে খেয়াল রেখো এবং আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য তৈরি হও, প্রস্তুতি নাও। এবং প্রত্যেকে, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্ট এবং প্রত্যেক অন্যান্য ধর্ম মিলে প্রত্যেকের জন্য একই রকমভাবে এই ভারত মাতার নাম উজ্জ্বল করি। প্রত্যেকে ভালো থাকো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।